শুভ সকাল। আমন্ত্রণ জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার অঙ্ক কেয়ারের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য যত্ন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, ক্যান্সার একটি ভয়াবহ বিভীষিকার নাম। চিকিৎসা বিজ্ঞানের এত উৎকর্ষ সাধনের পরও আমরা ক্যান্সারকে একটি অনিরাময়যোগ্য ব্যাধি হিসেবেই জানি এবং ক্যান্সার চিকিৎসার জন্য আমরা বহির্বিশ্ব পাড়ি জমিয়ে থাকি। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক আয়োজন ক্যান্সার রোগীর যত্নে আমরা ঐক্যবদ্ধ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার অরুণাংশু দাস, কনসালটেন্ট অঙ্কোলজি বিভাগ, স্কয়ার হসপিটালস লিমিটেড। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আমরা 4 ফেব্রুয়ারি যেরকমটা জেনেছি যে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয় কি আসলে? ধন্যবাদ। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর এই দিবসটি বিশেষভাবে পালিত হয় ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য, পাশাপাশি ক্যান্সার চিকিৎসায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো অনুধাবন করার জন্য। এবারের ক্যান্সার চিকিৎসায় কিন্তু একটি অন্য রকমের থিম বা প্রতিপাদ্য বিষয় সেট করা হয়েছে, যে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি যে ক্যান্সার একটি অত্যন্ত ডাইভার্স ডিজিজ। এক একজনের ক্যান্সার এক এক রকমের হয়, এক একজনের চিকিৎসাটাও এক এক রকমের। এই জন্য এবারের প্রতিপাদ্য বিষয় ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ অনন্য ক্যান্সারের সমস্যাগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা ক্যান্সার নিরাময় করতে পারি। আচ্ছা, তো আমরা যেরকমটা জেনে এসেছি যে ক্যান্সার কিন্তু ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করছে। তো সেই ক্যান্সারের যদি আমরা কোনো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের দিকে যাই, সেই পরিসংখ্যানটি কীরকম হয়ে থাকে? আমরা আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা গ্লোবোক্যানের তথ্য মোতাবেকই বাংলাদেশের ক্যান্সারের যে বর্তমান বার্ডেন বা পরিসংখ্যানটি বিবেচনা করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,67,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যুবরণ করে প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ। বাংলাদেশে কিন্তু ক্রমবর্ধমানভাবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ক্যান্সারের কিন্তু ঝুঁকি এবং ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে মোট ক্যান্সার রোগীর সংখ্যা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে 7 থেকে 8 লক্ষ ক্যান্সার রোগী এই মুহূর্তে আমাদের দেশে বিদ্যমান। আচ্ছা, এটা একটি হিউজ রেশিও। 7 থেকে 8 লক্ষ রোগী আসলে এখনও বিদ্যমান। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা পেশেন্ট সেন্টার্ড কেয়ার বলে একটি টার্ম শুনে থাকি, সেটি আসলে কি? ধন্যবাদ। এবারের প্রতিপাদ্য যেটা আমি বলছিলাম বিশ্ব ক্যান্সার দিবসের, যে ক্যান্সার চিকিৎসায় আসলে অনন্য যে বৈশিষ্ট্য সেটি অনুধাবন করতে হবে। যখন একজন ব্যক্তি বিশেষের ক্যান্সার হচ্ছে, সেটা হতে পারে ফুসফুস ক্যান্সার, সেটা হতে পারে ব্রেস্ট ক্যান্সার, তার ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ অনন্য একটি উপসর্গ চিকিৎসা ব্যবস্থা দিয়ে উপস্থাপিত হয়। অর্থাৎ প্রত্যেকের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা এবং প্রত্যেকের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু এক হবে না। কিন্তু অনেক সময় আমরা হয়তো মোটা দাগে সেটাকে একভাবে চিকিৎসা করার চেষ্টা করি। সেখান থেকে কিন্তু বর্তমানে ক্যান্সার চিকিৎসাটা আসলে পেশেন্ট সেন্টার্ড কেয়ার, অর্থাৎ চিকিৎসার কেন্দ্রবিন্দুতে কিন্তু রোগী থাকবে। তার অর্থ একজন রোগীর যা যা লক্ষণ, উপসর্গ, তার প্রয়োজন, এই মতো কিন্তু ক্যান্সার চিকিৎসাটা ডিজাইন করতে হবে, যেটা থেকে কিন্তু উন্নত বিশ্ব কিছুটা দূরে, আমরা অনেকটাই দূরে। এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্যই কিন্তু এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য, এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, একজন পেশেন্ট যখন ক্যান্সারে আক্রান্ত হয়, তার পারিবারিক কাঠামো, তার পেশাগত অবস্থান, এর পাশাপাশি তার রোগের লক্ষণ, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা, এগুলো কিন্তু কারোর সাথে কারো মিলবে না। আমি যখন একজন ক্যান্সার রোগীকে দেখবো আমার চেম্বারে, তখন কিন্তু এই সবগুলো জিনিস বিবেচনায় না নিলে কিন্তু সামগ্রিক চিকিৎসা বা যেটাকে আমরা হলিস্টিক কেয়ার বলি, সেটা কিন্তু হবে না। যখন একজন ক্যান্সারের উপসর্গগুলো বলবে, আমি যদি শুধু সেটুকুকেই অ্যাড্রেস করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই রোগের একটি বড় অংশ, যেটা সামাজিক মানসিক অংশ, সেগুলো কিন্তু বাদ থেকে যাচ্ছে। এগুলোকে আসলে চিকিৎসার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। শুধুমাত্র রোগকে দেখলে হবে না, দেখতে হবে ওই ব্যক্তিকে, এবং ওই ব্যক্তিকে ঘিরে ক্যান্সার কী ধরনের প্রভাব ফেলছে, সামগ্রিকভাবে সেটাকে চিকিৎসা করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা যদি ক্যান্সারের কি কি ধরনের প্রধান ক্যান্সার হয়ে থাকে সেই বিষয়টিতে চলে যাই, বাংলাদেশে আসলে সচরাচর কি কি ক্যান্সার দেখা যায়? বাংলাদেশের মানুষের ক্যান্সারকে যদি আমি মোটা দাগে দুভাগে ভাগ করি, পুরুষদের ক্যান্সার এবং মহিলাদের ক্যান্সার। পুরুষদের ক্যান্সারের মধ্যে সর্বপ্রধান হচ্ছে নাক কান গলার ক্যান্সার বা শ্বাসনালীর ক্যান্সার। এর পরের অবস্থানেই থাকে ফুসফুস ক্যান্সার, তারপরে কোলন রেকটাল ক্যান্সার, এরপরে আরও কিছু ক্যান্সার আমরা দেখতে পাই, যেমন গল ব্লাডার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার। এগুলোই প্রধান 5টি ক্যান্সার ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে ক্যান্সারের রেশিওটা একটু ডিফারেন্ট, ইনসিডেন্সগুলোও ডিফারেন্ট। মেয়েদের ক্ষেত্রে প্রধান ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার, তারপরে জরায়ুমুখ ক্যান্সার, তারপরে ওভারি ক্যান্সার, কোলন ক্যান্সার, এবং
মেয়েদের ক্ষেত্রে মুখগহ্বর শ্বাসনালীর ক্যান্সারও অনেক দেখা যায় এবং লাং ক্যান্সারের ইনসিডেন্সও এখন মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। আপনি শুরুর দিকে যেরকমটা একটা রেশিও আমাদেরকে দিয়েছেন, 7 থেকে 8 লক্ষ মানুষ কিন্তু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে। এই যে এত হিউজ একটা রেশিও, এর পেছনে আসলে ফ্যাক্টরসগুলো কি কি কাজ করে? আমরা মোটা দাগে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর নিয়ে সবসময় আলোচনা করি। যে কোনো ক্যান্সারের পিছনে কিছু ঝুঁকির কারণ বা রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টরকে আমরা দুভাগে ভাগ করি, কিছুটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যা আমরা পরিবর্তন করতে পারি, কিছুটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। প্রথমে আমি যদি মডিফায়েবল মানে যেগুলো পরিবর্তন করা যায় সেরকম রিস্ক ফ্যাক্টরের কথা বলি, প্রথমেই চলে আসবে অ্যালকোহল বা টোবাকো ইনটেক। দ্বিতীয়ত সিডেন্টারি লাইফস্টাইল, যেটা নগর জীবনে আমরা খুব অভ্যস্ত হয়ে যাচ্ছি, যে আমরা হাঁটা চলা বা ব্যায়ামের প্রতি কম মনোযোগী, বসেই কাজ করছি বেশি। তৃতীয়ত আমাদের খাদ্যাভ্যাস কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে। উন্নত বিশ্বে পাশ্চাত্যে কিন্তু কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার ইনসিডেন্স অনেক বেশি, কারণ ওরা ফাস্ট ফুড, মিট এগুলোতে অনেক বেশি অভ্যস্ত। আমরা হয়তো শাকসবজি, ভেজিটেবলসে অনেক বেশি অভ্যস্ত, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে। ফাস্ট ফুডে আমরা বেশি অভ্যস্ত হচ্ছি, রেড মিটে বেশি অভ্যস্ত হচ্ছে, তাতে কিন্তু আমাদের ক্যান্সারের রিস্ক বা ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না, যেমন বয়স। মানুষের বয়স যত বৃদ্ধি পাবে সে কিন্তু ক্যান্সারের ঝুঁকিতে তত বেশি পড়বে। আমরা জানি বাংলাদেশের মানুষের কিন্তু গড় আয়ু অনেক বৃদ্ধি পাচ্ছে। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টর বা পারিবারিক রিস্ক ফ্যাক্টর থাকে। কারো পরিবারে যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে, পরবর্তী প্রজন্মে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রস্টেট ক্যান্সার থাকে তাহলেও বেশি। BRCA1, BRCA2 বলে কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো যদি পজিটিভ থাকে তাহলে দেখা যায় জেনেটিক কারণেও ক্যান্সার হচ্ছে। সুতরাং এগুলো নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, স্ক্রিনিংয়ের একটি বিষয় আমরা জেনে থাকি ক্যান্সারের ক্ষেত্রে। স্ক্রিনিং আসলে ক্যান্সারে কতটুকু গুরুত্ব বহন করে? ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আসলে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই স্ক্রিনিংয়ে, কারণ ক্যান্সার যখন অ্যাডভান্স স্টেজে বা চতুর্থ স্টেজে চলে আসবে তখন কিন্তু এই ক্যান্সারটি আর নিরাময়যোগ্য থাকছে না। এই জন্য ক্যান্সারকে আমরা আর্লি স্টেজে ধরতে চাই। আর্লি স্টেজে ক্যান্সার ডিটেকশন করার সবচেয়ে প্রধান উপায় হচ্ছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং আসলে মোটা দাগে যার ক্যান্সার নেই তার মধ্যে ক্যান্সার খুঁজে বের করার চেষ্টা করা। সবচেয়ে বেশি কার্যকর দেখা যায় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। প্রত্যেক বছর যাদের বয়স 40-এর উপরে তারা যদি একটি ম্যামোগ্রাম করে অনেক আগে ক্যান্সার ধরা পড়বে। মেয়েদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং করা সম্ভব, ভায়া বা প্যাপ টেস্টের মাধ্যমে স্ক্রিনিং করাটা খুবই সহজ। এর পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে PSA টেস্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই প্রস্টেট ক্যান্সার আর্লি ডিটেকশন করা সম্ভব। কোলন বা কোলোরেক্টাল ক্যান্সারের যদি ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে খুব সিম্পল কিছু টেস্ট, যেমন CA ব্লাড টেস্ট, বাথরুমের সাথে রক্ত যাচ্ছে কিনা অকাল্ট ব্লাড টেস্ট, সেটা করে এবং কোলোনোস্কোপির মাধ্যমে কিন্তু স্ক্রিনিং করা যায়। স্ক্রিনিং ক্যান্সার চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি ক্যান্সার ডিটেকশন করা যায় সেটা শুধুমাত্র দেশের চিকিৎসার বার্ডেনই কমাবে না, রোগীকেও কিন্তু একটা কিওর বা আরোগ্যের দিকে নিয়ে যাবে। আচ্ছা, আমি যেরকম অনুষ্ঠানের শুরুতে বলে আসছিলাম যে আমাদের মধ্যে অনেক মানুষই কিন্তু ক্যান্সারকে আসলে একটি অনিরাময়যোগ্য ব্যাধি হিসেবে চিহ্নিত করে থাকে এবং যারা ক্যান্সার পেশেন্ট থাকে তাদেরকে অনেকাংশে কিন্তু দূরে ঠেলে দেয়। তো সে ব্যাপারে আপনার অভিমত কি? দেখেন, ক্যান্সার সম্পর্কে কিন্তু সবসময় একটা সোসাইটিতে ভীতি কাজ করে। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সার হ্যাজ নো কিওর। এর কারণ হচ্ছে যুগ যুগ ধরে ক্যান্সারের চিকিৎসার পরেও কিন্তু আমরা এখনও ক্যান্সার চিকিৎসায় সেই সাফল্যের জায়গাটায় আসতে পারিনি যেখান থেকে আমরা বলতে পারি যে ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য রোগ। তবে হ্যাঁ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পাশাপাশি ক্যান্সার চিকিৎসারও কিন্তু এখন অনেক পরিবর্তন এসেছে, যে কারণে ক্যান্সার যদি আর্লি ডিটেকশন করা যায়, আমরা ক্যান্সারকে আসলে 4টা স্টেজে ভাগ করি, স্টেজ 1, 2, 3, 4। 4 হচ্ছে সর্বশেষ স্টেজ, যে স্টেজ আসলে কিওর করা যায় না, কিন্তু এর আগে কিন্তু 3টা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3। এই স্টেজগুলোতে যদি ক্যান্সার রোগ ধরা পড়ে তাহলে কিন্তু ক্যান্সার নিরাময়যোগ্য। সুতরাং এই ধারণাটা একটি ভুল ধারণা বা একটা সামাজিক মিথ বলবো আমরা, যে ক্যান্সার আসলে কোনো কিওর বা নিরাময় নেই। ক্যান্সার আসলে অবশ্যই একটি নিরাময়যোগ্য রোগ, সেজন্য ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করতে হবে। মানে সূচনায় যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। অনেক কিছু আসলে জানার আছে এই বিষয়গুলো নিয়ে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল স্বাস্থ্য যত্ন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য যত্ন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ক্যান্সার রোগীর যত্নে, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এবার জানতে চাইবো যে আসলে কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে আসলে প্রতিষেধক উদ্ভাবিত হয়েছে সে প্রসঙ্গে। দেখেন, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সবাই একটা প্রশ্ন আমাদেরকে করে যে ক্যান্সারের কোনো ভ্যাকসিন আছে কিনা, ক্যান্সারের কোনো প্রতিষেধক আছে কিনা। ক্যান্সারের আসলে খুব বেশি সংখ্যক যে প্রতিষেধক আছে তা কিন্তু নয়, তবে দু একটি ক্ষেত্রে প্রতিষেধক আবিষ্কার হয়েছে। যেমন আমরা যদি সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের কথা বলি, তাহলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং বাংলাদেশের কিন্তু কি বলে সরকারি পর্যায়েও কিন্তু সেই ভ্যাকসিনেশন শুরু হয়ে গিয়েছে। টিনেজারদেরকে কিন্তু এখন স্কুলে স্কুলে সার্ভাইকাল ক্যান্সারের বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন দেয়া হচ্ছে। এর পাশাপাশি লিভার ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আছে। হেপাটাইটিস বি, আমরা জানি লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। হেপাটাইটিস বি এর এগেইনস্টে ভ্যাকসিনেশন দিলে এই ক্যান্সারটি প্রতিরোধ করা যায়। সুতরাং ক্যান্সার প্রতিষেধক এখন পর্যন্ত দুটি ভ্যাকসিনই আছে, একটি হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার আর একটি হচ্ছে লিভার ক্যান্সার বা হেপাটাইটিস বি ভ্যাকসিন। আচ্ছা, ওয়ার্নিং অফ ক্যান্সার যদি আমরা সেদিকে চলে যাই, তাহলে আসলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? এখন সচেতনতার প্রধান অংশই হচ্ছে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে যেমন জানা, এর পাশাপাশি ওয়ার্নিং সাইন সম্পর্কে জানা। আমরা এগুলোকে বলি ক্যান্সার ওয়ার্নিং সাইন। মানে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আসলে তার সচেতন হতে হবে, তার আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। প্রথম লক্ষণ যেটা আমরা বলি বা প্রথম ওয়ার্নিং সাইন, সেটা হচ্ছে পারসিস্টেন্ট কফ। মানে অনেক দিন ধরে যার কাশি থাকবে, 3 সপ্তাহর বেশি বা 4 সপ্তাহ, এই কাশিটা আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এর মধ্যে খারাপ কিছু আছে কিনা। 2, আনইউজুয়াল কোনো সোয়েলিং বা ফোলা বা চাকা, সেটা ব্রেস্টে হতে পারে, গলায় হতে পারে বা পেটের কোথাও হতে পারে। অস্বাভাবিক কোনো ফোলা যেটা বেশ কিছুদিন ধরে আছে, সপ্তাহ খানেক, সপ্তাহ 2-3, এটাকে অবশ্যই ইগনোর করা যাবে না, এটিকে পরীক্ষা করে দেখতে হবে। 2, কাশির সাথে যদি রক্ত আসে তাহলে এটাও একটি অস্বাভাবিক লক্ষণ, এটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। এর পাশাপাশি যদি কারো নন হিলিং আলসার থাকে, শরীরের কোথাও একটি ক্ষত হয়েছে, স্বাভাবিকভাবে এটি শুকিয়ে যাওয়ার কথা কিন্তু এটি শুকাচ্ছে না, আমরা মেডিকেল টার্মে বলি নন হিলিং আলসার। নন হিলিং আলসারও কিন্তু একটি ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর বা আমরা বলি কশন সাইন। এর পাশাপাশি যদি কারো অস্বাভাবিকভাবে গলার স্বর পরিবর্তন হয়ে যায়, গলা ভেঙে যাচ্ছে, স্বরে পরিবর্তন আসে, সেটাও কিন্তু একটি ওয়ার্নিং সাইন। দেখতে হবে গলার মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা। প্রস্রাব এবং পায়খানার হ্যাবিট বা বাউল ব্লাডার হ্যাবিটে যদি কোনো পরিবর্তন আসে, যেমন কারো কনস্টিপেশন হচ্ছে, বাথরুম শক্ত হচ্ছে বা নরম হচ্ছে, লুজ মোশন হচ্ছে, রক্ত যাচ্ছে, এগুলোকেও কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে। মোটা দাগে এগুলোই হচ্ছে ক্যান্সারের ওয়ার্নিং সাইন। এই ধরনের লক্ষণগুলো যদি কারোর মধ্যে দীর্ঘ সময় ধরে থাকে, 3 সপ্তাহ থেকে 1 মাস, তাহলে এগুলো ইগনোর না করে আসলে পরীক্ষা করে দেখা উচিত। আচ্ছা, আপনি যেরকমটা শুরুর দিকে বলছিলেন যে আমরা যখন রিস্ক ফ্যাক্টরসগুলো নিয়ে আলোচনা করছিলাম, তখন আপনি জেনেটিক ফ্যাক্টরসের একটি বিষয় তুলে ধরেছেন। বাবা মা বা যদি কোনো জেনারেশনের ক্যান্সার থাকে, তাহলে তার পরবর্তী জেনারেশনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু? কারো যদি পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকে, বিশেষ করে কিছু কিছু ক্যান্সার আসলে পারিবারিকভাবে হয়, সব ক্যান্সার না। যেমন প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এই 3টা ক্যান্সারই কিন্তু সবচেয়ে বেশি পারিবারিকভাবে যায়। কারো বাবা বা মার যদি কোলন ক্যান্সার থাকে, তাহলে তার সন্তানদের মধ্যে কিন্তু এই ক্যান্সারটি হওয়ার ঝুঁকি অনেক বেশি। কারো মা বা বোনের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু তাদের পরবর্তী জেনারেশনে এই ক্যান্সারের ঝুঁকি আরও বেশি। একইভাবে প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও তাই। তাই আমরা মোটা দাগে বলি, আমরা যখন পেশেন্ট দেখি, আমরা জিজ্ঞাসা করি কারোর পরিবারে ক্যান্সারের ইতিহাস আছে কিনা। যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটি জেনেটিক ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা থাকে। মডার্ন মেডিসিনে পার্সোনালাইজ মেডিসিন এখন অনেক ডেভেলপ করেছে। যাদের পারিবারিকভাবে ক্যান্সার আসে, তাদের ক্ষেত্রে BRCA1, BRCA2 এই ধরনের জেনেটিক মিউটেশন বা পরিবর্তন থাকতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি চিকিৎসার মাধ্যমে, মুখে খাওয়ার ট্যাবলেট বলি, টার্গেটেড থেরাপির মাধ্যমে খুব ভালো চিকিৎসা করা যায়। সুতরাং কারো পরিবারে যদি ক্যান্সার থেকে থাকে, এটি যেমন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়, ঠিক একইভাবে এটি চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু একটি সহযোগিতা করে আমাদেরকে এই ইতিহাসটা। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে যদি আসি, চিকিৎসার ফ্যাসিলিটিস আসলে বাংলাদেশে কীরকম ক্যান্সার চিকিৎসায়? দেখেন, বাংলাদেশে আসলে ক্যান্সার চিকিৎসার ফ্যাসিলিটি আমি বলবো খুবই অপ্রতুল। কারণ যদি রেডিওথেরাপি, যা ক্যান্সার চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, রেডিওথেরাপি ফ্যাসিলিটির কথা যদি আমরা বলি, IAEA বা বিশ্ব আণবিক সংস্থার একটি তথ্য মতে বাংলাদেশের পপুলেশনের জন্য প্রায়
160টি রেডিওথেরাপি মেশিনের প্রয়োজন, কিন্তু আমাদের দেশে কিন্তু রেডিওথেরাপির মেশিন চলমান বর্তমানে 25 থেকে 30-এর কোটায়, এর বেশি না। যেখানে আমাদের পপুলেশনের জন্য প্রায় 150-র উপরে রেডিওথেরাপি মেশিন দরকার, সেখানে আছে মাত্র 20 থেকে 30। সুতরাং প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ঠিক একইভাবে ক্যান্সার ট্রিটমেন্টের অন্যান্য যা ফ্যাসিলিটি, কেমোথেরাপি, রোগী ভর্তি হওয়া, ব্র্যাকিথেরাপি, এই ধরনের ফ্যাসিলিটিও কিন্তু প্রয়োজনের তুলনায় আমাদের দেশের পপুলেশন এবং আমাদের দেশের ক্যান্সার স্ট্যাটিস্টিক্সের সাথে সামঞ্জয় করতে গেলে এই জায়গাটি কিন্তু খুব কম। জাতীয় পর্যায়ে ক্যান্সার চিকিৎসা নেওয়ার যে জায়গাগুলো, ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, বিএসএমএমইউ, এখানেও কিন্তু আসলে ক্যান্সার চিকিৎসায় যে পরিমাণ আসলে ফ্যাসিলিটি দরকার তার তুলনায় কিন্তু খুব কম। আচ্ছা, ফ্যাসিলিটির যেই বিষয়টি আপনি বললেন যে খুবই অপ্রতুল, তো সেক্ষেত্রে সীমাবদ্ধতাটা আসলে কোথায়? দেখেন, দুটা ব্যাপার এখানে খুব ওতপ্রোতভাবে জড়িত। এক, প্রশিক্ষিত জনবল। ক্যান্সার একটি অত্যন্ত ডিফিকাল্ট ডিজিজ টু ট্রিট আমরা বলি। এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল দরকার। সেটা আমাদের দেশে ডেভেলপ করছে, কিন্তু আরও অনেক দূর আমাদেরকে যেতে হবে। এর পাশাপাশি ক্যান্সার চিকিৎসার জন্য যে ধরনের মেশিনারিজের প্রয়োজন হয়, বিশেষ করে রেডিওথেরাপি মেশিন, এগুলো অত্যন্ত এক্সপেন্সিভ। আমাদের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতির আয়োজন করা সবার জন্য, এন্টায়ার পপুলেশনের জন্য বেশ ব্যয়বহুল। আমরা যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে মানুষ কিন্তু আসলে ক্যান্সার চিকিৎসার জন্য বহির্বিশ্বে পাড়ি জমাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যারা মধ্যবিত্ত আছে তারা নিম্নবিত্ত হচ্ছে, আর নিম্নবিত্ত যারা আছে তারা আসলে সহায় সম্বলহীন হয়ে পড়ছে। সেটির পেছনে আসলে কারণ কি, আমাদের চিকিৎসকদের উপর রোগীরা কেন আস্থাহীনতায় ভোগে? যেটা শুরু থেকেই আমরা বলছিলাম, ক্যান্সার মানেই কিন্তু একটি অনিরাময়যোগ্য রোগ। ক্যান্সার মানেই একটি ভীতি, ক্যান্সার মানে একটি অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা থেকেই কিন্তু মানুষ আসলে খোঁজার চেষ্টা করে যে কোথায় আসলে সাফল্যের হারটি সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে হয়তো বা অন্য দেশের পাড়ি জমায়, বা বাংলাদেশের হয়তো বা অনেক কেস ইনসিডেন্টস দেখে মনে করে যে আমার পাশের বাড়ির একজন ক্যান্সার চিকিৎসা নিয়ে দেশে সুস্থ হয়নি, আমি দেশের বাইরে যেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করব। এগুলো আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভরশীল। একজন মানুষ দেশে সুস্থ হচ্ছে না বলেই যে আরেকজন হবে না, তা কিন্তু না। ক্যান্সার আসলে ভালো হওয়াটা নির্ভর করে কোন স্টেজে পেশেন্ট ধরা পড়ছে তার উপরে। আমি যেটা শুরুতে বলছিলাম যে ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার ফ্যাসিলিটিস অপ্রতুল, তবে অপ্রতুল হলেও মডার্ন যে চিকিৎসাগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের দেশে ডেভেলপ করছে। হ্যাঁ, এই কথাটি সত্যি যে যতগুলো ফ্যাসিলিটি দরকার ততগুলো আমাদের নেই, কিন্তু যা যা দরকার সেগুলো কিন্তু এখন ডেভেলপ করছে। যেমন অত্যন্ত আধুনিক রেডিওথেরাপি মেশিন বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে আছে। ক্যান্সার ডিটেকশনের জন্য পেট সিটি স্ক্যান খুব প্রয়োজনীয়, আমাদের দেশে আছে, বেশ অনেক দিন থেকেই হচ্ছে। এবং ক্যান্সারের জন্য যে বায়োপসি করার দরকার এবং অ্যাডভান্স মলিকুলার টেস্ট দরকার, সেগুলোও কিন্তু আমাদের দেশে হচ্ছে। সুতরাং বহির্বিশ্বের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ক্যান্সার চিকিৎসার জন্য যে নলেজ এবং ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো কিন্তু আমাদের দেশে এখন অ্যাক্সেস আছে, কিন্তু সেটা হয়তো বা সব জনগণের রিচের মধ্যে নেই বা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারিনি। কিন্তু বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার মান কিন্তু এখন বহির্বিশ্বের সাথে অনেকাংশেই কিন্তু কম্প্যারেবল বলা যায়। আমাদের রুগীরা যখন দেশের বাইরে যায় এবং আমরা যখন তাদেরকে একটা সাজেশন দেই যে এই ধরনের চিকিৎসা আপনার নিতে হবে, দেশের বাইরে যেয়ে দেখা যায় যে একই রকম চিকিৎসার কথা বলছে, তখন কিন্তু সেই রুগীটা আমাদের দেশে ফেরত চলে আসে এবং আমাদের কাছে আবার চিকিৎসা কন্টিনিউ করে। আচ্ছা, আমরা এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী যে বাংলাদেশ হয়তো যেই অপ্রতুলতার কথা আপনি বললেন সেটি খুব শীঘ্রই কাটিয়ে উঠবে এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে শতভাগ সাফল্যের সম্ভাবনা বাজিয়ে রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি সবাই মিলে কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা ক্যান্সার প্রতিহত করতে পারি এবং ক্যান্সার চিকিৎসা আমরা কিভাবে নিতে পারি দেশের টাকা দেশেই রেখে। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।